নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। শুরু করছি দুয়ারের রিপোর্টার। রাত 8টা মানেই স্টুডিওয় হাই ভোল্টেজ চিৎকার নয়, শুধুমাত্র খবরের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবেন আমাদের প্রতিনিধিরা। আর দেখুন, আমরা দিকে দিকে বিডিও অফিস ঘেরাও, বিক্ষোভ, আবার কোথাও আমরা দেখছি জালিয়াতির অভিযোগ, আবার কোথাও দেখছি শুধুই বঞ্চনা। আর এই সবকিছুতে কমন ফ্যাক্টর কি জানেন? তা হলো আবাস, কমন শব্দ আবাস। আমরা যদি শুরুতে মিনাখার দিকে নজর রাখি তাহলে দেখতে পাবো যে সেখানে গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। কিন্তু সেখানে বিক্ষোভের কারণ কি? তাদের বিক্ষোভের কারণ তাদের যে দৈনিক পারিশ্রমিক তা আত্মসাৎ করছে কেউ বা কারা, এবং সেই কারণে বিডিও, জয়েন্ট বিডিওর বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিডিও অফিসে তারা তালা লাগিয়ে দিয়েছে। বিডিওর তরফ থেকে যে আশ্বাস মিলবে তেমন কোনো জায়গা আমরা এখনো পর্যন্ত দেখছি না। সিচুয়েশন এখন কি? তালা বন্ধ কি এখনো বিডিও অফিস? আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে, আরো ডিটেলে জানাবেন। অনুপম, দেখো রুমেলা, এই যে মিনাখা যে বিডিও অফিসে প্রায় 8 ঘন্টা হয়ে গেল যে ভিআরপি মানে গ্রামীণ সম্পদ কর্মী, সে ঠিকা কর্মী যারা সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে গ্রামে গ্রামে কাজ করে, সেই সব কর্মীদের 5 থেকে 6 মাস করে তাদের মাইনে বন্ধ ছিল, এবং যখন তাদের মাইনে দেওয়া হয়েছে তখন তাদের মাইনে প্রতিটা কর্মীর কিন্তু তাতে মাইনে কম এসেছে তাদের। এবং এই নিয়ে যখন তারা বিডিওকে যখন তারা জানতে যায় বা জয়েন্ট বিডিওর কাছে যখন তারা বারবার জানতে চায়, তারা কিন্তু কোনো রকম সদুত্তর দেয় না। এরপর আজকে তারা বিডিও অফিস প্রথমে ঘেরাও করে, এরপর বিডিও অফিসে তালা মেরে তারা দীর্ঘ আত্মসাৎ করেছে এই জয়েন্ট বিডিও বা বিডিও বলে এদের অভিযোগ। সেই টাকা অবিলম্বে তাদেরকে ফেরত দিতে হবে, না হলে তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে। এবং এই মুহূর্তে যেটা আপডেট খবর সেটা হলো ঠিক 15 মিনিট আগে এই যেসব বিক্ষোভ যারা দেখাচ্ছে তাদের ভেতর 2 জন প্রতিনিধি তাদেরকে ভেতরে ডাকা হয়েছে, তাদের সঙ্গে ভেতরে বিডিও, জয়েন্ট বিডিও তারা কথা বলছে। তবে এই যে ভেতরে আলোচনা হচ্ছে, বাইরে যারা বিক্ষোভ করছে তারা কিন্তু এখনো জানে না, এখনো কিন্তু বিডিও অফিস করছে তারা কিন্তু এখনো জানে না, এখনো কিন্তু বিডিও অফিসের যে গেট সেখানে তালা মেরে বিক্ষোভ কিন্তু দেখাচ্ছে মহিলারা। এবং ভেতরে যেসব বিক্ষোভ যারা দেখাচ্ছে তাদের পক্ষে কোনো ফলপ্রসূ কয়েক সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু বিডিও অফিসের বাইরে এখনো বিক্ষোভ দেখাচ্ছেন এখানকার মহিলারা। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আমাদের ভিআরপিদের মাস মাইনে যেটা আমরা অনারিয়াম পাই, আমরা তো অনেকদিন 9 মাস 6 মাস পর পর অনারিয়াম পাই। তার মধ্যে আমাদের পুজোর আগে 50 দিনের টাকা দেওয়া হয়েছিল জেলা থেকে, টাকাটা আমরা পাইনি। আমরা কালী পুজোর পরে সেই টাকাটা 50 দিনের টাকাটা পাই। তার মধ্যে থেকে কোনো মেয়ে 3000 টাকা, কোনো মেয়ে 4000 টাকা, কোনো মেয়ে 5000 টাকা কেটে নেওয়া হয়েছে। তাই কেন কেটে নেওয়া হলো? আমরা তো মেয়েরা সবাই কাজ করি রোদ জল বৃষ্টিতে, আমাদের না কোনো পুজো আছে না কোনো মুসলিম বোনেদের ঈদ আছে, আমরা প্রতিদিন আমাদের কাজ করতে হয়। তারপরেও আমাদের টাকাটা কেন কাটা হলো তার জন্য আমরা বিক্ষোভ জানাচ্ছি। এতক্ষণ যে ক্ষোভের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা বিডিও অফিস ঘেরাও করে বিডিও অফিসে তালা লাগিয়ে। আবারও একটা ছবি আপনাদেরকে দেখাবো, এবার ছবি দেখাবো নামখানা। সেখানে কি হচ্ছে আমরা দেখাবো সেই ছবি। মাফ করবেন, আমরা কালনার ছবিটা দেখাই বরং আগে। সেখানে বিডিও অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন যারা, তারা প্রত্যেকেই আবাসে বঞ্চিত। তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই কারণে যে তাদের তালিকায় তাদের নাম নেই, তাদের নাম ওঠানো হয়নি তালিকায়, এবং সেই কারণে বিডিও, জয়েন্ট বিডিওকে ঘিরে, তাদের অফিস ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। নবকুমার প্রতিনিধি রয়েছেন সঙ্গে। নবকুমার, তাদের বিক্ষোভের মূল কারণটা কি? কতদিন ধরে তারা এই অভিযোগ জানিয়ে আসছে? দেখো রুমেলা, এই নান্দাই পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি হয়েছে আবাসের ক্ষেত্রে। তাই এলাকাবাসীদের দাবি যে এর আগে 2022-এ তাদের যে নামের লিস্ট ছিল সেখানে যথেষ্ট পরিমাণে এলাকাবাসীদের নাম ছিল আবাসের তালিকায়, কিন্তু তারপরে তাদের নিজেদের মন মর্জি মতন সদস্য এবং বেশ কিছু মাতব্বররা মিলে এগুলোর নাম তারা দিয়েছে। এবং ফলে যাদের প্রয়োজন, যাদের একদম ভাঙা বাড়ি, তাদের সেই অবস্থা প্রায় 25 জন মতন মহিলারা তারা এসছে। কেউ বিধবা, কারোর একদম শরণাপন্ন অবস্থায় তারা
এলাকাবাসীরা সরাসরি বিডিওর সাথে দেখা করতে এসছে, যথারীতি সেখানে এসে রীতিমতন বিক্ষোভ দেখায় যে যাদের দোতলা বাড়ি আছে তাদের নাম আসলো, যাদের মার্বেল দেওয়া বাড়ি আছে তাদের নাম এসছে, অথচ যারা দীর্ঘদিন ধরে একটা আবাসের একটা ঘরের জন্য তাদের লিস্টের নামও এসেছিল এবং সেই লিস্ট থেকে তাদের নাম কাটা গেছে, কেন কাটা গেছে এবং কেন তারা পেল না, এই নিয়ে তারা বিক্ষোভ দেখায় এবং বিডিওর সাথে দেখা করে। কিন্তু বিডিওর কাছে আমরা গেলে সেখানে বিডিও এই বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি। কিন্তু এই বিষয়ে নিয়ে যে নান্দাই পঞ্চায়েতের সহ বিভিন্ন যে গ্রামগুলি আছে, নতুন গ্রাম থেকে শুরু করে, সেখানে যে প্রত্যেকটা মানুষের মন মর্জির মতন তারা যাদের পাকা বাড়ি রয়েছে তারা তাদের বাড়ি এসছে, অথচ এই লোকগুলো যারা একেবারে যারা যোগ্য তালিকায় তাদের নাম থাকছে না তারা বঞ্চিত হচ্ছেন এবং দিনের পর দিন তাদের এই পুঞ্জীভূত ক্ষোভ তাই বের করে দিচ্ছেন তারা এই বিডিও অফিসের সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়ে। আমরা ঘরে বাস করতে পারছি না, ঘরের মধ্যে মানে কাদার মতন জলের মতন উঠছে, বস্তা বিছিয়ে মাজুর বিছিয়ে কত কি বিছিয়ে শুয়ে রাখি আমি। তো সেই ঘর আমার আবেদন করেও আমি এত আবেদন করেও আমাকে জানিয়েও আমাকে ঘর দিল না। যাদের দুতলা বাড়ি, যাদের একতলা বাড়ি, যাদের পাকা ঘর তারা বেচে বেচে ঘরগুলো দিল। কোনো ইনকোয়ারি কিছু হয়েছে? না, ইনকোয়ারি যায়নি। ইনকোয়ারি যায়নি? ইনকোয়ারি যায়নি। আজকে বিডিও অফিসে কিসের জন্য এসেছে? ঘরের আবেদন জানাতে, আমার যে পরিস্থিতিতে বাস করছি। দেখুন, নয়, এই আবাস নিয়ে প্রতিদিন ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে, প্রতিদিন এই নিয়ে আমরা খবর করছি। আমরা কালনার ছবি দেখালাম, আপনাদেরকে বলছিলাম নামখানার কথা, সেখানেও জালিয়াতি। কিন্তু কিভাবে এই জালিয়াতি হয়েছে তার জন্য একটু ওয়েট করতে হবে। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, সঙ্গে থাকুন। এই যে আপনাদেরকে বিরতির আগে বললাম যে এই আবাসকে কেন্দ্র করে ভুরি ভুরি অভিযোগ, কোথাও আমরা ক্ষোভের ছবি দেখালাম, আর এবার জালিয়াতির কথা বলবো। দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা প্রায় 1.5 লাখের মতো টাকা, সেই টাকা যার অ্যাকাউন্টে ঢোকার কথা না সেখানে ঢোকেনি, ঢুকেছে গ্রামেরই অন্য মহিলার অ্যাকাউন্ট। এবার আপনি বলুন এটা হয় কি করে, যেখানে পোর্টালে দেখা যাচ্ছে যার অ্যাকাউন্টে ঢোকার কথা তারই তথ্য আপলোড করা হয়েছে, কিন্তু টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে। এখানেই জালিয়াতি, আর জালিয়াতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই ছবি আমরা দেখতে পাচ্ছি নামখানায়। আসুন আরো বিস্তারিত জানাই আপনাদের, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, আমি যদি যোগ্য প্রাপক হই তাহলে অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকবে, সেটা কি করে অন্যের অ্যাকাউন্টে ঢুকছে? আবার পোর্টালে দেখা যাচ্ছে আমার নামটাই রয়েছে। ইজ ইট পসিবল? হ্যাঁ দেখো, অভিযোগটা কিন্তু পঞ্চায়েত প্রধান নয়, পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে, যেটা যে আরতি মাইতি যিনি বঞ্চিত হয়েছেন তিনি যেটা অভিযোগ করছেন, তার যে জব কার্ড, সেই জব কার্ড ধরে তার প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি এসেছিল 20 এবং 21 বর্ষে, এবং সেইটা কি হলো পরের দিকে তিনি তো পরে জানতে পারলেন যে আরও গ্রামের আরও একটি আরতি মাইতি রয়েছে, তার নামে সেই ঘরের টাকা এবং তিন দফায় তাকে দিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে পোর্টালে আপডেট দেওয়া হলো আরতি মাইতি যিনি ওই গ্রামের বাসিন্দা, তার স্বামী রয়েছেন এবং তার অ্যাকাউন্ট নাম্বার, জব কার্ড নাম্বার সমস্ত কিছু আলাদা, কিন্তু আরও একটি আরতি মাইতিকে কিভাবে টাকাটা দেওয়া হলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে। স্বাভাবিকভাবে পরিবারের তরফ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে, যেটা যে কোনো রকম আর্থিক বিনিময়ের পরেই কিন্তু এই কাজটা করা হয়েছে। তো যদিও পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু এই কথাটা অস্বীকার করা হয়েছে, কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে কোনো রকম গন্ডগোল হয়েছে, এবং সেই গন্ডগোলের কথা কিন্তু তিনি বিডিওকে জানিয়েছেন এবং বিডিও কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছে। একদম পরিষ্কারভাবে কিন্তু যেটা উঠে আসছে যে কিছু তো একটা কারচুপি হয়েছে, সেই কথাটা কিন্তু বারবার করে উঠে আসছে। এবং এই যে দুটো আরতি মাইতি, শুধুমাত্র আরতি মাইতি এই নাম বিভ্রাটের কারণে যার অ্যাকাউন্টে ঢোকার কথা তার অ্যাকাউন্টে ঢুকলো না, ঢুকলো গ্রামেরই অন্য আরতি মাইতির অ্যাকাউন্টে। এটা কি সত্যি সম্ভব? অবশ্যই আগামী দিনে কি উঠে আসে আমাদের নজর থাক। আপনার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে আছে, আপনার তালিকায় নাম ছিল, তারপর কি হলো? অন্য লোককে দিয়ে দিয়েছে আর কি। কারা? ওই পার্টির লোক, নেতারা যারা আছে তারাই দিচ্ছে। কিভাবে দিল? কিভাবে আমরা বলছি যে 20-22 তারিখে ঘর আমাদের নাকি ঢুকছে, যখন দেখলাম যে টাকা ঢুকেনি অ্যাকাউন্টে, অন্য লোকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। ও কাগজে আপনাদের নাম ছিল? দেখেছেন আপনারা? হ্যাঁ, লিস্টে নাম ছিল, আমরা দেখেছি, আমাদের দেয়নি, অন্য লোককে বিক্রি করে দিয়েছে। আমাকে ডকুমেন্ট জমা দিতে বলছে অঞ্চল থেকে, সেখানে আমি ডকুমেন্ট জমা দিয়েছি, টাকা পেয়েছি, আমি চেক করেছি, আমার টাকা ঢুকেছে।
তখন আমি মালপাট নিয়ে এসে আমি বাড়ি তৈরি করার জন্য চেষ্টা করি, আরম্ভ করেছি। তখন কিন্তু আমি জানি না, আপাতত এই 2 বছর আগে আমি পরে শুনলাম অনেকের মুখে শুনলাম কি ও বাড়ি আমার নয়, ও বাড়ি আমার নয়, অন্য লোকের টাকা। এই ঘর নেওয়ার জন্য কোথাও কি কোনো টাকা পয়সা দিতে হয়েছে আপনাকে? কোথাও না, টাকা পয়সা কোনো দিইনি আমি। দুটো আরতি মাইতি হচ্ছে নিডি পার্সন, প্রত্যেকেই ঘরের প্রাপক। তৎকালীন অনিচ্ছাকৃত ত্রুটিবশত এক আরতি মাইতির নামে অ্যালট হয়েছে, অন্য আরতি মাইতি পেয়ে গেছে এবং যথারীতি সে ঘরটা করিয়েছেও। আমরা প্রশাসনিক দপ্তরের কাছে এটাকে রিপোর্ট যথারীতি পাঠিয়েছি বা অনুরোধ করেছি। এটা তো অনিচ্ছা, এটা তো মানে কাউকে দোষারোপ করার জন্য কথা বলা। আরতি মাইতির যে আপনি যে নাম্বারটা বললেন, আইডি নাম্বারটা, পিএমও আইডি নাম্বার, সেই আইডি নাম্বারেই তাকে আমাদের টাকা ক্রেডিট হয়েছে এবং সেখানে সম্পূর্ণ ঘর কমপ্লিটও করেছে, ঠিক আছে? তো এখন যদি ওই একই নামে যদি অন্য কোনো ব্যক্তি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অভিযোগটা খতিয়ে দেখতে হবে। আর এই আমাদের যে আইডি বলছেন তার নামের এগেন্সে আরতি মাইতি, তাকেই আমরা টাকাটা ক্রেডিট করেছি। তো অভিযোগ যদি থাকে আমরা সেটা খতিয়ে দেখবো। কিছু ছবি আপনাদেরকে দেখাবো দেগঙ্গার ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি মাটির ঘর তা ভেঙে পড়ছে, আবাস তবুও মিলছে না। বয়স হয়ে গিয়েছে তাদের, বৃদ্ধ দম্পতি, প্রকল্পে অনুযায়ী কিছু প্রয়োজনীয় ভাতা তাদের পাওয়ার কথা, কিন্তু না, সেটাও মিলছে না। সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা থেকে তারা বঞ্চিত। সময়টা 1 বছর, 2 বছর, 3 বছর নয়, আজ 20 বছর ধরে এই একই পরিস্থিতি। কিভাবে দিন গুজরান? কেন এই পরিস্থিতি? তাহলে কি কেউ দেখছে না তাদের এই পরিস্থিতি, নাকি আশ্বাসেই মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা যে সমস্যার সমাধান হয়ে যাবে? জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, দেখো, প্রায় 20টি বছর অতিক্রান্ত, এখনো পর্যন্ত কোনো সরকারি সুযোগ সুবিধা পায়নি কোনো আবাসের ঘর, পায়নি কোনো সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় সেগুলোও পায়নি, অর্থাৎ ভাতা, বার্ধক্য ভাতা, এগুলোও কিন্তু পায়নি। একাধিকবার আবেদন করেছেন, 4বার আবেদন করেছেন। কোথায় করেছেন? পঞ্চায়েতে করেছেন, কোথায় করেছেন? বিডিওয়ে করেছেন, এবং সবথেকে বড় যে ক্যাম্প হয় রাজ্য সরকারের পক্ষ থেকে, দুয়ারে সরকার, সেখানেও একাধিকবার তিনি কাগজপত্র জমা দিয়েছেন। কিন্তু প্রতিবারই তাকে আশ্বস্ত করা হয়েছে তিনি পাবেন, কিন্তু সেটা পেতে এখনো পর্যন্ত 20 বছর অতিক্রান্ত, কোনো সরকারি সুযোগ সুবিধা পায়নি। অর্থাৎ যে ঘরে থাকেন, সেই মাটির ঘর, 2 ঘর, সেই ঘর অনেকটাই ভেঙে পড়েছে। ঝড় বৃষ্টি হলে অন্যের বাড়িতে আশ্রয় নেয় এবং বারংবার বলছে একটা আবাসের ঘর অন্তত দেওয়া হোক, কিন্তু প্রতিবারই ভোট আসে, তাদেরকে বলা হয় যে ভোট মিটলেই তাদেরকে কোনো সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু সেই আশ্বাস প্রায় 20টা বছর অতিক্রান্ত, কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে না। বর্তমান যিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন তারও স্পষ্ট দাবি যে তিনি সত্যিই তারা অসহায়, তিনি মানছেন, কিন্তু তিনি কেন আগের পঞ্চায়েত সদস্য বা আধিকারিকরা কেন করেন? পঞ্চায়েত সদস্য তিনিও আশ্বাস দিচ্ছেন, কিন্তু এই আশ্বাসে তো তাদের মাটির ঘর ভেঙে পড়া থেমে যাবে না। এই আশ্বাসে তো তাদের প্রাপ্য ভাতা তারা যে সত্যি পাবেন এই গ্যারান্টি কেউ দিতে পারে না। আলটিমেটলি সেটা ফিজিবল হতে হবে, হাতে আসতে হবে, তাহলে তো বুঝবো আমরা কি বলা হচ্ছে, কি অভিযোগ। একবার শুনুন। 20 বছর কিচ্ছু পাইনি, 5টা মেম্বার হয়েছে, আমি কিছুই পাইনি, কোনো সুযোগ সুবিধা পাইনি। বাড়ির একদিকে এই অবস্থা, সরকার আপনারা পঞ্চায়েতকে জানিয়েছেন? বা হ্যাঁ, দুয়ারে সরকারে জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, সব জায়গায় গিয়েছি। ঘরের জন্য আবেদন করেছেন? আবেদন করেছেন কতবার? 4বার। ঘর দিয়েছে? না। কি বলে? দেবো। কত বছর ধরে চাইছেন ঘর? এই তো 20 বছর চলে গেল। পঞ্চায়েতে গেছেন? কি বলে? ওই একই কথা বলছে। কাগজ জমালে এতদিন দেওয়া উচিত ছিল একটা ঘর, যেহেতু দুজনাই বয়স হয়ে গেছে, দুজনাই অসুস্থ, একজন অন্ধ আর একজন হচ্ছে খোঁড়া। একজন হচ্ছে খোঁড়া। তা বারবার আবেদন করেছে মেম্বার প্রধানদের কাছে, কিন্তু কিছুই পাইনি, তো দেওয়া উচিত। বৃষ্টির সময় থাকে কোথায় ওরা? বৃষ্টির আশপাশে পাকা বাড়িতে থাকে। কিন্তু আমি সবকিছু নিয়ে নাম আমাদের
বার্ধক্য ভাতা বলুন ও সব কিছু নাম কিছু আমরা পঞ্চায়েতে আমরা নাম তুলে দিয়েছি, খুব শীঘ্রই ওনারা পাবে এবং ঘরটা শীঘ্রই পাবে। আমরা লিস্টে নাম দিয়েছি, ওনার নাম অলরেডি নাম চলে এসছে। আমরা বিডিও সাহেবের কাছেও নিয়ে গেছি, ওনাকে নিয়ে গিয়ে সব কিছু বলে এসেছি, প্রধানকে বলা আছে, উনি খুব শীঘ্রই পেয়ে যাবে। এর জন্য আগে কখনো পাইনি সেজন্য। আবাসে বিক্ষোভ, বঞ্চনা, জালিয়াতি, এই সমস্ত খবর আপনাদেরকে দিচ্ছিলাম। আর এই মুহূর্তে আমাদের প্রতিদিন জানিয়ে খবর করতে হচ্ছে তা কি ট্যাব জালিয়াতি, তা কি ট্যাবের টাকা গায়েবের তদন্তে কি কি উঠে আসছে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি, বারবারই আপনাদেরকে বলছি, এপি সেন্টার যেন চোপড়া, ইসলামপুর, এই জায়গাগুলো, এবং প্রত্যেক দিনই কেউ না কেউ পুলিশের জালে ধরা পড়ছে। আজও তাই এই ট্যাব জালিয়াতিতে পুলিশের জালে, হাওড়া পুলিশের জালে 2, এবং তারাও ওই ইসলামপুরের বাসিন্দা। আরো ডিটেলে আমাদেরকে জানাবেন প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, একের পর এক এই চোপড়া, ইসলামপুর, এখান থেকে আমরা দেখছি ধৃতের সংখ্যা, তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। কি কানেকশন বলো তো এই চোপড়া, ইসলামপুর, এই সারাউন্ডিংস এর এই ট্যাব জালিয়াতির সঙ্গে? দেখো, আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে চোপড়া এবং ইসলামপুর এই জালিয়াতির এপি সেন্টারে পরিণত হয়েছে এবং ঠিকই তা প্রমাণিত হচ্ছে আস্তে আস্তে। এবং সেটা দেখা গেছে যে গতকালও রাতে যে চোপড়া এবং ইসলামপুর এলাকায় যে অভিযান চালায়, সেই অভিযান চালিয়ে কিন্তু আরো 2 জন জালিয়াতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং পূর্ব মেদিনীপুরে যে পুলিশ যে এর আগে যাকে মনসুর আলম নামে যে ধৃত ছিল অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করার পরেই কিন্তু এই জালিয়াতির যে আরো যারা যুক্ত রয়েছে তাদের নাম উঠে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইসলামপুরের যে ধরা পড়েছে তার নাম হচ্ছে যে জুলফিকার আলী। সেই জুলফিকার আলীর যে একটা রোল রয়েছে, সেই রোলটা কি জানো? সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে রোল যে সে এলাকার যে গরিব মানুষ বা এলাকার যে অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টগুলো তিনি কিন্তু জোগাড় করতেন এবং সেই অ্যাকাউন্টগুলো জোগাড় করার পরে মনসুরকে দিতে হবে। সেই মনসুর সেই অ্যাকাউন্টগুলোতে টাকা ঢোকাতো এবং সেই টাকা তুলে আবার মনসুরের হাতে তুলে দিত বা তারা খেয়ে নিত। এমনটা কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসতেছে। এই পাশাপাশি কিন্তু তদন্তকারীরা যারা তদন্ত করছে তাদের মনে হচ্ছে শুধু এরা নয়, এর পিছনে আরো বড় মাথা রয়েছে। সেই মাথাগুলোর খোঁজ শুরু করেছে রীতিমতো পুলিশ এবং এলাকায় লাগাতার কিন্তু তাদের অভিযান চলছে। এবং একই জায়গা থেকে এতজন, তালিকা লম্বা হচ্ছে, তাহলে কি সেই অঞ্চলে কোনো র্যাকেট কাজ করতো? আমাদের নজর থাকছে। একটা কেসে জুলফিকার আলী এবং আরেকটা কেসে ঝাড়গ্রামের কেসে উমর ফারুককে ফরওয়ার্ড করা হয়। দুটো কেসে ট্রানজিট রিমান্ডের পেয়ার চাওয়া হয়, দুটো কেসেই 2 days করে ট্রানজিট রিমান্ডের পেয়ার অ্যালাউ করেছে। জুলফিকার আলী রয়েছে, এর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এবং এই অ্যাকাউন্ট উইথড্র হয়েছে। ডিউরিং ইনভেস্টিগেশনে জানা যাচ্ছে যে এর আগে তমলুক পিএস কেস কানেকশনে মনসুর আলমকে অ্যারেস্ট করা হয়েছিল, যিনি হলো এই ট্যাপ সংক্রান্ত কেসে মাস্টার মাইন্ড, ওয়ান অফ দি মাস্টার মাইন্ড। তার সঙ্গে এর ওয়েল নন পারসন মনসুরের কথা অনুযায়ী জুলফিকার অ্যাকাউন্ট প্রোভাইড করেছে এবং সেই অ্যাকাউন্টে টাকা। বাগদার মামা ভাগিনা, সেখানে 6টি দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। আপনারা ভাবছেন হয়তো রুটি রুজির প্রশ্ন তো তাহলে উঠেই যাবে। আসলে সেই দোকানগুলো কি বেআইনি দোকান ছিল? কোর্টের নির্দেশেই কিন্তু সেই দোকানগুলোকে ভেঙে দেওয়া হয়। কেন ভেঙে দেওয়া হলো? আমরা প্রাথমিকভাবে যা জানতে পারছি, পূর্ত দপ্তরের জমিতেই সেই দোকানগুলো হয়েছিল। তাই কি এই নির্দেশ? কেন এই নির্দেশ আদালতের তরফ থেকে এলো? জানবো আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, 6টি দোকান ভেঙে ফেলা হলো, এক্স্যাক্ট রিজন কি? একদমই তোমাকে জানিয়ে রাখি রুমেলা, যে বাগদার মামা ভাগিনাতে ঠিক এই ঘটনা ঘটেছে এবং হাইকোর্টের নির্দেশে আজকে প্রশাসনের উপস্থিতিতে এই 6টি দোকানকে ভেঙে দেওয়া হয়। কারণ প্রবীণ কুমার যিনি আছেন, অর্থাৎ তিনি অভিযোগ করেছেন যে তার পিছনের যে জায়গা রয়েছে, অর্থাৎ পিডব্লিউডির পিছনের যে জায়গাটা রয়েছে রাস্তার পাশে, সেই জায়গার সামনে পুরোটাই এই 6টি দোকান। তাকে বেরোনোর কোনো পথ ছিল না এবং সেই কারণেই তিনি গত বছর অর্থাৎ 2023 সালের নভেম্বরে হাইকোর্টের দ্বারস্থ হয়, উচ্ছেদের মামলা করে। সেই মামলার ভিত্তিতে এই বছর অর্থাৎ 2024 সালের মে মাসে তাকে অর্ডার দেওয়া হয় যে এই যে সামনের 6টি দোকান আছে সেই 6টি দোকানকে উচ্ছেদ করতে হবে সেখান থেকে। তেমনই প্রশাসনিক নির্দেশ আসে। পরবর্তীতে এই 6টি দোকান আবার হাইকোর্টের দ্বারস্থ হলে
পুরনো যে রায় ছিল হাইকোর্টে সেই রায়কেই বহাল রাখা হয় এবং সেই মতোই আজ সকালে বাগদা পুলিশ প্রশাসন এবং যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসনিক কর্তারা আছে সেখানে উপস্থিত হয় এবং প্রশাসনিক পদ্ধতিতে ভাঙার কাজ শুরু হয়। প্রাথমিকভাবে 6টি দোকানকে রীতিমতন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে প্রবীণ কুমার বাবু জানিয়েছেন যে হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে তিনি মান্যতা দিচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন, কারণ তার যে আবেদন ছিল সেই আবেদনে সাড়া দিয়ে কোর্ট সঠিক রায় দিয়েছে। অন্যদিকে যে 6টি দোকান ভাঙা হয়েছে তাদের দাবি যে কোনো রকম তাদের কাছ থেকে কোনো জিজ্ঞাসাবাদ না করেই প্রশাসনের তরফ থেকে একভাবে যে নির্দেশনামা প্রকাশিত হয়েছে তাতে যথেষ্ট রকম ক্ষুব্ধ তারা। যদিও এ বিষয়ে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে কোর্টের নির্দেশ মতো এই 6টি দোকানকে ভেঙে দেওয়া হলো। রুমেলা, 6 শতক জমি, এই 6.5 শতক জমির সামনে টোটাল জায়গাটা ইনক্লোজমেন্ট হয়ে যায়। আমি হাইকোর্টে শরণাপন্ন হই, হাইকোর্ট আমার পক্ষেই রায় দেয়। কটা দোকান ছিল এখানে? 6টা দোকান ছিল। আপনার কি পিছনে জায়গা? আমার পেছনে জায়গা। বেরোনোর কোনো পথ ছিল? বেরোনোর কোনো পথ ছিল না। এই দোকানগুলো কি পিডব্লিউডি করেছে? হ্যাঁ, পিডব্লিউডি কোর্ট। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মহামান্য হাইকোর্টকে যে আমার পক্ষ হয়ে রায়টা দেওয়ার জন্য। এখানে 6টা দোকান ছিল, এই মালিকের কাছ থেকে 6টা দোকানই কিনা টাকা দিয়ে, পরে এই জমিওয়ালারা কিনেছে অনেক পরে। তারা বলে এই দোকান দেখেই কিনেছে। এখন এই কোর্ট, পিডব্লিউ অফিস সব ভাঙার অর্ডার দিয়ে দিয়েছে এক পক্ষর কাছে শুনে। গ্রামের লোক বা এই দোকানদারদের কাছ থেকে কারোর কাছে কোনো স্টেটমেন্ট নিইনি। এই জমির মালিকের কাছ থেকে এই দোকানদাররা জমি কিনে নিয়ে এখানে দোকান করেছে, আর এই জমি পরে কিনেছে। অথচ আমাদের সব যেসব কর্তারা বসে আছে সব কিরমভাবে স্টেটমেন্ট দিয়ে দিলে, অর্ডার দিয়ে দিলে, এটাই আমি বুঝলাম না। এইটা বাগদার বাবা ভাগিনা। এখানে 6খানা দোকান ঘর ছিল যেগুলো অবৈধভাবে নির্মাণ করা ছিল। পিছনে যিনি ওনার আছেন জমি, তার যাতায়াতের অসুবিধা হচ্ছিল। হাইকোর্টের নির্দেশে আজকে সেই ঘরগুলো ভাঙা চলছে। আমি বিডিও বাগদা, যেহেতু এসডিও ম্যাডামের কাছ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অর্ডার পেয়েছি, তাই পুলিশ এখানে উপস্থিত আছে, আমিও আছি। আমাদের উপস্থিতিতেই এখানে ভাঙাগুলো চলছে। দেখো, সোনা গয়না, মূল্যবান ধাতু, সেগুলো চুরি, সেগুলো পাচার, এগুলো হয় আমরা জানি, কিন্তু এ রাজ্যে আমরা দেখি বারবার এই মাটি পাচার হচ্ছে, বালি পাচার হচ্ছে। নদী থেকে বালি পাচার, মাটি পাচারের ঘটনা ঘটেই থাকে। আর এবার ঝুমি নদীর ছবি দেখাবো, এই একই ঘটনা। দেদার মাটি পাচার হচ্ছে বালি পাচার। ঝুমি নদী, ঘাটালে ঝুমি নদী, সেখান থেকে এভাবেই অবৈধ বালি মাটি পাচার হচ্ছে। কিন্তু নেপথ্যে কারা, কি জানা যাচ্ছে? আসুন আমরা আরো ডিটেলে জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সুকান্ত রয়েছেন সঙ্গে। সুকান্ত, যদি বড় কোনো মাথার হাত না থাকে, যদি সেরকম দাপুটে কেউ নেপথ্যে না থাকে, তাহলে কি দিনের পর দিন এভাবে পাচার চালিয়ে যাওয়া সম্ভব? একদমই রুমেলা, তুমি যেমনটি বললে সেই রকমই এলাকার মানুষ কিন্তু অভিযোগ করছেন। তাদের দাবি যে শাসক দলের নেতাদের মদতেই এই বালি পাচার রমরমিয়ে চলছে। আর কোথায় বালি পাচার হচ্ছে না, ঘাটাল ব্লকের সিংহপুর এলাকায় ঝুমি নদীর পাড় কেটে সেখানে কিন্তু বালি মাটি কয়েকদিন ধরেই পাচার হচ্ছে, তাও মেশিন দিয়ে। মেশিনে মাটি বালি তুলে সেখানে ট্র্যাক্টর লোড হয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, এবং এই কারবারের সাথে যুক্ত রয়েছে এলাকার শাসক দলের নেতারা, এমনই অভিযোগ করছেন এলাকার স্থানীয় মানুষ। শুধু তাই নয়, বিরোধীরাও কিন্তু সেই অভিযোগই করছেন। তবে রুমেলা, শাসক দলের পক্ষ থেকে আমরা ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে কথা বলেছিলাম। বিকাশ কর অবশ্য জানিয়েছেন যে তৃণমূলের কোনো নেতা এই রকম কাজের সাথে যুক্ত থাকতে পারে না। তার দাবি যে প্রশাসনের যদি অভিযোগ করা হয় তাহলে এই যারা এই কাজের সাথে অর্থাৎ বালি মাটি চুরির সাথে যুক্ত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে, এবং সেই অভিযোগটা তিনি বিরোধী দলের রাজনৈতিক নেতাকেও কিন্তু প্রশাসন যদি কোনো পদক্ষেপ না করে তাহলে? এটা নদী বাঁধ, নদীর খাস জায়গা। কারা কাটছে মাটি? মাটির লোক। কোথায় যাচ্ছে এই মাটি বা বালি? ওটা বলছে ওই স্কুলে ওখানে মাঠ হচ্ছে, ওখানে ফেলছে। আর কোথায় যাচ্ছে আমরা? আমি যদি কোনো স্বাস্থ্য কেন্দ্রে যাই, সেখানে আমি সুস্বাস্থ্য এক্সপেক্ট করব,
কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যদি দেখি এই বিভৎস চেহারা যে আপনারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাহলে ভাবুন তো একবার, স্টাফ কোয়ার্টার আছে কিন্তু সেখানে নার্স নেই, থাকার জায়গা নেই। আর বাঁকুড়া ইন্দুপুরের এই স্বাস্থ্যকেন্দ্র দেখে মনে হবে কোনো পরিত্যক্ত বাড়ি। সেখানে একেবারে ভগ্নপ্রায় দশা, আগাছা জন্মেছে, গরু ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে মনে হচ্ছে আপনাদের স্বাস্থ্যকেন্দ্র? আসুন আমরা কথা বলি, আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, এখন রুমেলা, তুমি যেমনটা বলছিলে, প্রথম দেখায় যদি কেউ দেখে তাহলে হয়তো বলবে একটা ভুতুড়ে বাড়ি। সেখানে কিছু গরু ঘুরে বেড়াচ্ছে। মানুষজন যারা ওই এলাকায় থাকেন তারা বেছে নিয়েছেন স্টাফ কোয়ার্টারগুলোকে। সেখানেই কিন্তু রাখা হয়েছে গবাদি পশুর জন্য জড়ো করা বিচুলি, খড় এবং তার পাশাপাশি কাঠের গোদাম করা হয়েছে। এর পাশাপাশি আরেকটা যদি পাশের কোয়ার্টারে যান সেখানে দেখতে পাবেন যে বেড রয়েছে, হাসপাতালের যে বেড থাকে সেই বেড রয়েছে। তার পাশেই কিন্তু মদের টেক, যেখানে মদ রয়েছে, তার সঙ্গে গ্লাস রয়েছে এবং বিভিন্ন উপকরণ রয়েছে, যেটা বোঝা যাচ্ছে যে একটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি ওখানে হয়ে থাকে। এর পাশাপাশি যে হাসপাতাল, সেখানে তালাবন্ধ, কেননা চিকিৎসক নেই। 1 বছর ধরে সেখানে চিকিৎসক আসে না। ফার্মাসিস্টই কাজ চলে, কিন্তু ফার্মাসিস্টও আসেন নিজের মতন নিয়ম মানে যখন আসেন, যখন খুশি আসেন, কোনোদিন আসেন না। এলেও 1 ঘন্টা 1.5 ঘন্টা চিকিৎসা করেন। চিকিৎসা মূলত ওষুধ দেওয়া, এর পাশাপাশি কিছু হয় না। কেননা এই হাসপাতালে, যে ইনপুর ব্লকের গুরুনাথ হাসপাতাল, কয়েক বছর আগে পর্যন্ত এখানে রমরমা চলতো। সেখানে চিকিৎসক থাকতো, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা সেই কোয়ার্টারে থাকতেন এবং চিকিৎসা পেতেন এলাকার 10 থেকে 12টি গ্রামের মানুষজন। তাদেরকে এখন চিকিৎসার জন্য দৌড়ে যেতে হয়। কার্যত ধুঁকতে বসেছে, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। আরো একটি হাসপাতালের ছবি আপনাদেরকে দেখাবো, পশ্চিম মেদিনীপুরের ঝাঁ চকচকে হাসপাতালে শৌচালয় রয়েছে। শৌচালয় ঝাঁ চকচকে, কিন্তু সেই শৌচালয় ব্যবহার করা যায় না। সেই শৌচালয় বন্ধ রাখা কেন? কারণ নাকি কর্মীর অভাব। তাই রোগীর আত্মীয়রা চাইলেও সেই শৌচালয় ব্যবহার করতে পারেন না। কথা বলবো, প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী রয়েছেন সঙ্গে। সুকান্ত, চন্দ্রকোনা যে হাসপাতালের ছবি আমরা দেখছি, ঝাঁ চকচকে শৌচালয় তালা বন্ধ, কর্মীর অভাবে তালা বন্ধ। তা কর্মীর অভাব কেন? কেন শৌচালয় চালু রাখা যায় না? একদমই, দেখো রুমেলা, এই বিষয়টি উঠে আসছে যে হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু বলছেন তাদের কর্মী নেই। কে এই রক্ষণাবেক্ষণ করবে? তাদের দাবি যে পৌরসভা এই যে শৌচালয় তৈরি করা হয়েছে সেই শৌচালয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেই, কিন্তু পৌরসভা পুরো বিষয়টি নিতে চাইছে না। এই নিয়েই কিন্তু সমস্যা গড়িয়েছে। যেটা জানা যাচ্ছে যে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল, সেখানে 60 শয্যা বিশিষ্ট এই যে হাসপাতাল, এখানে কিন্তু পরিষেবা নিয়ে মানুষের কোনো অভিযোগ নেই, কিন্তু রোগীর যে আত্মীয় স্বজন তারা কিন্তু সমস্যায় পড়েন এই শৌচালয়ের জন্য। কারণ কোনো শৌচালয় নেই। দীর্ঘদিন হলো এই শৌচালয় তৈরি করা হয়েছে মিশন নির্মল বাংলার পক্ষ থেকে লক্ষাধিক টাকা খরচা করে, কিন্তু সেই শৌচালয় তালাবন্ধ হয়ে রয়েছে। যেই শৌচালয় তৈরি করেছিল চন্দ্রকোনা পৌরসভা, কিন্তু পৌরসভার চেয়ারম্যান এই বিষয়টাই জানিয়েছেন যে খুব শীঘ্র হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা কিন্তু এই বিষয়টি মিটিয়ে নেবেন। এখন দেখার কত দ্রুত পৌরসভা এবং হাসপাতাল উভয়ই যুগ্মভাবে দায়িত্ব নিয়ে এই শৌচালয় রোগীর আত্মীয়দের জন্য চালু করে। একদমই, কবে এই শৌচালয় খোলা হয় আমাদের অবশ্যই নজর থাকবে। বিধায়ককে কাছে পেয়ে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। কোথায়? আমরা ছবি দেখলাম চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, তিনি বেরিয়েছিলেন, তিনি পথে নেমেছিলেন মানুষের অভাব অভিযোগ শুনতে, আর তাকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। কি জানালেন বিধায়ককে কাছে পেয়ে তারা? আসুন আরো ডিটেলে জানি, আমাদের প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, রুমেলা, যে আজ বিধায়ক জনসংযোগে বেরিয়েছিলেন এবং কোদালিয়া 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবীপুর, নতুনপাড়া, ওই ইটখোলা এইসব এলাকা ঘুরে দেখছিলেন এবং জনসংযোগ করছিলেন মানুষের দুয়ারে গিয়ে। যখনই পুজো দিয়ে শুরু করে এই জনসংযোগ যাত্রা, তখনই পুজো দিয়ে তিনি জনসংযোগ শুরু করেন, তখনই গ্রামবাসী যারা এলাকা বাসিন্দারা রয়েছেন তারা বিধায়ককে পেয়ে তাদের ক্ষোভ উগরে দিলেন। কি বললেন? যে
যারা পঞ্চায়েত প্রধান রয়েছে এবং পঞ্চায়েত সদস্য রয়েছে, স্থানীয় যারা সদস্য রয়েছে, তারা কখনো তাদের কথা শোনে না এবং রাস্তা, ড্রেন, যেসব নিকাশি ব্যবস্থা রয়েছে, রাস্তা পরিষ্কার হয় না, সেই সব বিধায়কের কাছে তারা অভিযোগ জানালেন এবং খুব তাদের উগরে দিলেন এবং বললেন যে এইসব দীর্ঘদিন ধরে অনেকের বার্ধক্যভাতা। আসুন এবার আমরা চুচুড়া থেকে চলে যাই একটু উত্তরে। উত্তর মানেই চা বলয়, উত্তর মানেই সেখানে চা শ্রমিকদের একটা অভাব, অভিযোগ বারবার শিরোনামে আসে এবং চা শ্রমিকদের পিএফ এর সমস্যা, সেটাকে এবার হাতিয়ার করতে চাইছে পদ্ম শিবির। দেখুন উত্তরে বিজেপির একটা শক্ত ঘাঁটি রয়েছে এবং চা বলয় মন পেতে বিজেপি কি চাইছে করতে এবং সংসদে আলিপুর দুয়ারের বিধায়ক ঠিক কোন বিষয়গুলোর উত্থাপন করতে চলেছেন আগামী শীতকালীন অধিবেশনে, জানাবেন প্রতিনিধি শান্তনু রয়েছেন সঙ্গে। শান্তনু, দেখো, আগামী 25 তারিখ কিন্তু লোকসভায় কিন্তু শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ তিগ্গা, যেটা হচ্ছে তরাই ডুয়ার্সের অন্যতম চা বাগান, সেই চা বাগানের ক্ষেত্রে যে শ্রমিকদের যে মূলত সমস্যা, যেটা পিএফ এর সমস্যা, সেই পিএফ এর সমস্যা তুলে ধরতে চাইছেন তিনি। তার জন্য তিনি জলপাইগুড়িতে এসেছিলেন, পিএফ দপ্তরে দেখা করেছেন এবং পিএফ কমিশনের সাথে বৈঠকও করেছেন তিনি। এবং তার বক্তব্য যে বাগানের যে চা শ্রমিকরা রয়েছেন তারা দিনরাত খেটে যে পরিশ্রমের টাকা যে পিএফ এর জন্য জমা করছেন, সেই টাকা কিন্তু মালিক পক্ষের একটা অংশ কিন্তু সেটা জমা করছেন না। ইতিমধ্যেই কিন্তু পিএফ দপ্তর 2018 সাল থেকে এই পর্যন্ত 27 জন মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, কিন্তু তাদের ক্ষেত্রে কোনো পদক্ষেপ হয়নি বলে অভিযোগ। শ্রমিকরা যারা 58 বছর 60 বছর পিএফ এর বাগানে কাজ করেছে, রৌদ্রে বৃষ্টিতে, ঝড় বৃষ্টিতে, সাপ এগুলো করে নিয়ে তার পিএফ এর টাকাগুলো এখান থেকে যারা কিছু অসাধু স্টাফরা এখানে আছে, অফিসাররা কিছু আছে, তারা দালালদের সাথে মিলে গরিব মানুষের পিএফ এর টাকা তুলে খেয়ে দিচ্ছে। পিএফ দপ্তরটা দেখেন হচ্ছে কেন্দ্রীয় সরকার, আর চা বাগানের আইনটাও চলে কেন্দ্রীয় আইন অনুযায়ী চলে। টি বোর্ড দেখেন, স্বাভাবিকভাবে আমি মনোজ তিগ্গাজিকে বলবো, উত্তরবঙ্গের চা শ্রমিকদের আপনারা ধোঁকা দিয়েছেন। 2022-এর 23শে জুলাই মনে আছে দিনটা, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি, আর তারপর প্রায় 2.5 বছর সময় অতিক্রান্ত। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জট অব্যাহত, আর এবার জামিন জটের অন্যতম কারণ দুই বিচারপতির মতভেদ। কোথায় মতভেদ, কেন মতভেদ, আসুন একটু ডিটেলে জানি। আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন মামলা রায়দান করতে গিয়ে মতভেদে জড়ালেন দুই বিচারপতি। প্রিজাইডিং জজ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনি পার্থ চট্টোপাধ্যায় জামিনের পক্ষে এবং সেক্ষেত্রে সংবিধানের 20 এবং 21 নম্বর ধারাকে সামনে রেখে তিনি বিচারে বিলম্ব হওয়ার কারণে, শারীরিক অবস্থা, বয়স, বিভিন্ন কারণে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের পক্ষে রায় দেন। কিন্তু বিচারপতি অপূর্ব সিনহা রায়, কো জজ, অন্যজন বিচারপতি, তিনি স্পষ্টভাবে তার জামিনের আবেদন নাকচ করেছেন। এবং কেন নাকচ করেছেন? শিক্ষামন্ত্রী যখন ছিলেন সেই সময়ে শিক্ষায় নিয়োগে দুর্নীতি হচ্ছে এবং গ্রুপ সি, অর্থাৎ আমরা যেটা জানি গ্রুপ সি ক্লার্ক, এই ক্লার্কের নিয়োগের যে মামলা রেগুলার কেস সিবিআই দায়ের করেছিল, তদন্ত করছিল, তাতেই জামিনের আবেদন করেছিল পার্থ চট্টোপাধ্যায়। স্পষ্টভাবে একেবারে বিপরীত অবস্থান নিয়ে বিচারপতি অপূর্ব সিনহা রায় জানান যে পার্থ চট্টোপাধ্যায় জামিন দিলে এই মামলায় বড়সড় তার প্রভাব পড়বে, তদন্ত প্রভাবিত হতে পারে, তাই তার জামিন দেওয়া যাবে না। মতভেদের কারণে জামিন ভাগ্য ঝুলে রইল। জামিন ভাগ্য ঝুলে থাকা এই মুহূর্তে তৃতীয় বিচারপতি একটি বেঞ্চে এই মামলা শুনানি হবে, তিনি যে রায় দেবেন সেই রায়টাই চূড়ান্ত হবে। কিন্তু সেটার জন্য বেশ কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার। প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, অবশ্যই সেই জামিনে মতভেদ দুই বিচারপতির। আমাদের নজর থাকবে যে এই জামিন জট কাটে কি কাটে না আগামী দিনে। কিন্তু আরো একজন ক্যারেক্টার, দেখুন, এই রেশন দুর্নীতি নিয়ে এক সময় উত্তাল হয়েছিল গোটা রাজ্য। এই রেশন দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত কে ছিল? বাকিবুর রহমান। আপনাদের মনে থাকবে এই বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু তথ্য পেয়েছিল ইডি আধিকারিকরা। আর এবার এই বাকিবুর রহমান যেতে চাইছেন দুবাই। কেন? তার ব্যবসার কাজের জন্য তাকে দুবাই যেতে হবে। ইডির বিশেষ আদালতে আগামীকাল এই মামলার শুনানি। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, বাকিবুর এমন একজন ক্যারেক্টার এই রেশন দুর্নীতি মামলায় যার বক্তব্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এই বাকিবুর এমন একজন যার অফিসে খাদ্য দপ্তরের
যে সিল আমরা দেখেছিলাম, যে শিলমোহর, সেই স্ট্যাম্প, সেগুলো উদ্ধার হয়েছিল। তাই বাকিবুর রহমানকে তার ব্যবসার কাজের জন্য দুবাই যেতে দেওয়ার এই যে আবেদন বাকিবুর করেছে, সেটা কি আদৌ মঞ্জুর হবে? দেখো, বাকিবুর রহমান রেশন দুর্নীতির এমন একটি নাম যার বাড়িতে তল্লাশি অভিযান করা, যাকে গ্রেপ্তার করা এবং তার গ্রেপ্তারের পরে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারি, সমস্তটা কেন্দ্র করে কিন্তু বাকিবুরের নাম বারবার উঠে এসছে। এই বাকিবুর রহমান এই রেশন দুর্নীতির প্রথম তিনি ইডি বিশেষ আদালত থেকে জামিন পান গত অগস্ট মাসে। এই বাকিবুর রহমান ইডি আদালতে তিনি আবেদন করেছেন যে ব্যবসার কাজে তিনি দুবাই যেতে চান। 15 দিনের জন্য তাকে দুবাই যেতে দেওয়া হোক বা বিদেশে যেতে দেওয়া হোক, অনুমতি দেওয়া হোক আদালতের তরফে। এবং এই আদালতে তার আবেদন জমা পড়ার পরেই লিখিতভাবে ইডির তরফে আপত্তি জানানো হয়েছে যে বাকিবুর রহমান দুবাই গেলে তদন্তের ক্ষেত্রে বিঘ্নিত হতে পারে। সেই জায়গা থেকে আগামীকাল আদালতে শুনানির জন্য বিষয়টি রাখা হয়েছে এবং দেখার আগামীকাল আদালত কি নির্দেশ দিচ্ছে, যে বাকিবুর রহমানের দুবাই যাত্রা কি সম্ভব হবে, আদালত কি তাকে অনুমতি দেবেন। কারণ তিনি এই মুহূর্তে জামিনে মুক্ত রয়েছেন, তবে তিনি আদালতের কাছে আবেদন করেছেন তার ব্যবসার কাজের সূত্রে তাকে এই মুহূর্তে দুবাই যাওয়ার প্রয়োজন, 15 দিনের জন্য তাকে দুবাই যাওয়ার অনুমতি দেওয়া হোক। সেক্ষেত্রে আদালত অনুমতি দেয় কিনা বা জামিনে মুক্ত বাকিবুরকে কি আদৌ দুবাই যাওয়ার পারমিশন দেয় ইডির বিশেষ আদালত? আসুন, আমাদের তো নজর থাকবে আগামীকালের এই শুনানির দিকে। অন্যদিকে গতকাল আপনাদের যে খবর দিয়েছিলাম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আবারও বিক্ষোভ। কিন্তু বিক্ষোভের কারণটা কি? সেই বিক্ষোভের কারণ হলো 5 ছাত্র যাদেরকে সাসপেন্ড করা হয়েছিল তাদের সাসপেনশনের স্থগিতাদেশ, এবং সেই 5 ছাত্র পরীক্ষায় বসতে পারবে, ক্লাস করতে পারবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে। গতকাল সেই খবর আপনাদের দিই। কিন্তু কেন এই সাসপেনশনের স্থগিতাদেশ আদালতে? এবার এই ইস্যুটাকে সামনে রেখে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ উত্তাল। পার্থ আরো ডিটেলে জানাতে পারবেন। পার্থ, একেবারে দেখো, গত সেপ্টেম্বর মাসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যে থ্রেট কালচার এবং র্যাগিংয়ের বিষয়ে যে অভিযোগ এসেছিল, একাধিক অভিযোগ এসেছিল, কিন্তু তারপর কলেজ কাউন্সিল বৈঠক করে, একদিন নয় পরপর 2 দিন তারা বৈঠক করে, সেখানে 5 ছাত্রকে কিন্তু অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং তাদেরকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয় কলেজ থেকে। এবং এই সময়ের মধ্যে তারা কোনো রকম পরীক্ষা দিতে পারবে না। কিন্তু আজ থেকেই এই 7th সেমিস্টার শুরু হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে, এবং গতকালই কলকাতা হাইকোর্ট যে রায় দেয় এই 5 ছাত্রের উপরে যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল কলেজ কাউন্সিল, তা থেকে কিন্তু স্থগিতাদেশ জারি করে। এবং তার ফলেই অভিযুক্ত 5 ছাত্রের মধ্যে আছে কিন্তু 3 জন ডাক্তার পড়ুয়া, তারা কিন্তু এই মেডিকেল কলেজে 7th সেমিস্টারে তারা পরীক্ষায় বসে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে ডাক্তার ফোরামদের জয়েন্ট ফোরাম, ডাক্তার অ্যাসোসিয়েশন অফ জয়েন্ট ফোরাম, এবং তারা যেটা আজকে এই দাবি জানিয়ে তারা মেডিকেলের প্রিন্সিপালের রুমের সামনে তারা বিক্ষোভ দেখায় যে এই কলেজ কাউন্সিল যেখানে সিদ্ধান্ত নিল, এটা তো একক কোনো সিদ্ধান্ত না বা ব্যক্তিগত সিদ্ধান্ত না। কলেজ কাউন্সিল যেখানে বিভিন্ন বিভাগীয় প্রধানরা সেখানে রয়েছেন, প্রিন্সিপাল রয়েছেন, এমএসভিপি রয়েছেন, সেখানে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কংক্রিট সিদ্ধান্ত, সেই যেই প্রেক্ষিতে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা কিন্তু আদালতের কাছে রাজ্যের আইনজীবী ভুল ব্যাখ্যা দিয়েছে, অর্থাৎ মিথ্যাচার করেছে, এবং সেই জন্য তারা সরাসরি রাজ্য সরকারকে দায়ী করেছে। এবং তাদের দাবি অবিলম্বে তাদের যে আগের কলেজ কাউন্সিল যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল এই 5 ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে তা বহাল রাখতে হবে, এই দাবিতেই তারা কিন্তু আজ বিক্ষোভ দেখায়। যদিও প্রিন্সিপাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ তিনি জানান যে আদালতের যা রায় সেই বিষয়ে তিনি যেহেতু বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করেছিল, যাদের কলেজে তদন্ত কমিটি হয়ে 3 দিন ব্যাপী তদন্ত হয়ে শাস্তি দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে এখন কলেজের পক্ষ থেকে নাকি এটা বলা হয়েছে হাইকোর্টে যে কোনো তদন্ত ছাড়া উপযুক্ত পদ্ধতি না মেনে নাকি এই শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তি নাকি আইনি নয়। আমরা বলতে কলেজ কাউন্সিলেই ডিসিশনটা নেওয়া হয়েছিল, পরে একটা মিটিংও করা হয়েছিল যে যারা অভিযুক্ত, মানে এরকম করে দুম করে আপনার আমার এগেনস্টে তো অভিযুক্ত বা অভিযোগ করার মতো কিছু পরিস্থিতির সৃষ্টি হয় না, সেটা নিশ্চয়ই তার কিছু ব্যাকগ্রাউন্ড আছে। আর সাবজুডিস ম্যাটার, এটার হিয়ারিং হবে। জজ সাহেব বলেছেন যে এটার উনি শুনানি করবেন, এটা একটা ইন্টারিম অর্ডার দিয়েছে, আদালতের রায় আমরা মানব। শিলিগুড়ির দিকেই নজর রাখবো, কারণ শিলিগুড়িতে শুক্র এবং শনিবার জল বন্ধ। কেন জল বন্ধ? তার কারণ নতুন জলাধার তৈরি হচ্ছে, এবং নতুন জলাধারের সঙ্গে পুরনো জলাধারের যে সংযোগ তা স্থাপন করতে আগামী 2 দিন জল বন্ধ রাখা হবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে শুক্র শনি গোটা শিলিগুড়ি চলবে কি করে? গৌতম দেব তিনি আশ্বাস দিয়েছেন বিকল্প ব্যবস্থা রাখা হবে। কি বিকল্প ব্যবস্থা জানাবেন আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ,
একেবারে তাই। আমরা জানি যে গত লোকসভা নির্বাচনের সময় কিন্তু 7 থেকে 8 দিন টানা জলকষ্টে ভুগেছিল গোটা শিলিগুড়ি, এবং সেই সময় জলে হাহাকার পড়েছিল, জল কিনতে হয়েছিল শহরবাসীকে। তারপর কিন্তু যে দ্বিতীয় ইনটেক ওয়েল, সেই দ্বিতীয় ইনটেক ওয়েল প্রায় 6 কোটি 90 লাখ টাকা খরচ করে এটা তৈরি করেছে পুরসভা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন পাহাড় সফর, এবং সেখান থেকে তার ভার্চুয়াল ওপেনিং করে। এবং এই যে নতুন যে ইনটেক ওয়েল, তার সঙ্গে পুরনো ইনটেক ওয়েলের যে সংযোগ, সেটা করার জন্য 2 দিন সময় নিচ্ছে পুরসভা, এবং সেই জন্য আগামী শুক্র এবং শনিবার শিলিগুড়ি 47টি ওয়ার্ডে কিন্তু কোনো রকম পুরসভা পরিশ্রুত পানীয় জল পৌঁছাতে পারবে না। যদিও মেয়র জানিয়েছেন শনিবার রাতের দিক থেকে কিছুটা হলেও স্বাভাবিক হতে পারে। তবে বিকল্প উপায় হলো যেমন অল্টারনেটিভ পার্মানেন্ট ওয়েল, মাননীয় মুখ্যমন্ত্রী 6.9 কোর্সের প্রজেক্ট, পাইপলাইন যেটা পুরনো ছিল আর নতুন ওয়েলের মধ্যে এই পাইপলাইনে 2টো ভাল্ব সংযোগ করতে হবে, এবং এই সংযোগ করতে গেলে পাইপলাইন ড্রাই করতে হবে, নাহলে জলের প্রেসারে ওই ভাল্ব সেট করা যাবে না। এই টেকনিক্যাল কারণে 22 এবং 23 তারিখ জল সরবরাহ বন্ধ থাকবে। আমরা পুরসভার 25টা 5000 লিটারের ট্যাঙ্ক, 35টি 2000 লিটারের ট্যাঙ্ক পোর্টেবল গাড়ি দিয়ে আমরা মুভ করাবো। পিএইচই 5000 লিটারের 5টা জলের ট্যাঙ্ক দিচ্ছে, সেটা মুভড হবে, এবং 2 দিনে 2 লাখ জলের পাউচ বিভিন্ন জায়গায় আমরা অলরেডি বড়গুলোকে পাঠিয়ে দিয়েছি। সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের A to Z আপডেট আপনাদের সামনে রাত 8টা থেকে 9টা পৌঁছে দেন আমাদের প্রতিনিধিরা। খবর পৌঁছে যায় আপনাদের দুয়ারে, আপনাদের দুয়ারে পৌঁছে যাই আমি রুমেলা। 8টা থেকে 9টা দুয়ারের রিপোর্টার দেখতে থাকুন। গ্রাউন্ড জিরোয় থাকবেন আমাদের প্রতিনিধি।